আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। চারিদিকে করোনার যে থমথমে পরিবেশ, সকলে আমরা গৃহবন্দী, আমরা সকলেই গৃহবন্দী। তবে একটা কথা নিশ্চিত যেন খুব শীঘ্রই করোনার এই আতঙ্ক থেকে, করোনার এই করাল গ্রাস থেকে, করোনার এই থাবা থেকে আমরা মুক্তি লাভ করবো ইনশাআল্লাহ। আর এরই মাঝে আমাদের শিক্ষার যে চক্র, আমাদের এই শিক্ষা ও বিদ্যা অর্জনের যে চক্র, এই চক্র যেন থেমে না থাকে, তার জন্য আমরা বেসানুর মডেল স্কুলের তরফ থেকে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে আমি দ্বাদশ শ্রেণীর সাহিত্য চর্চা পুস্তকের যে ভারতবর্ষ নামে খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প রয়েছে, এই ভারতবর্ষ গল্পটি নিয়ে পর্যালোচনা করব। তো বেশি কথা না বলে চলে যাই সেই গল্পের পর্যালোচনায়। এই গল্প পর্যালোচনার সুবিধার জন্য আমি কিছু পয়েন্ট করে নিয়েছি। সর্বপ্রথমে আছে লেখক পরিচিতি। ভারতবর্ষের গল্পের লেখক সৈয়দ মুস্তফা সিরাজ। সৈয়দ মুস্তফা সিরাজ সম্পর্কে কিছু কথা বলে আমি এই গল্পের মূল গ্রন্থ, প্রেক্ষাপট, গল্পপাঠ এই সমস্ত কিছু আলোচনা করব। সৈয়দ মুস্তফা সিরাজ বাংলার যেসব বর্ণিল ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে একজন ব্যক্তি। এই বরেন্দ্রভূমি চারণ কবি, এই বরেন্দ্রভূমি চারণ কথক সৈয়দ মুস্তফা সিরাজ, তিনি এক অনন্য জীবন শিল্পী। জীবনকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। তিনি একজন বাস্তব সচেতন, সমাজ সচেতন, সমাজ দরদী একজন সাহিত্যিক। তার সাহিত্যের পাতায় পাতায় এই সমাজ, এই জীবন সম্পর্কে তিনি উপদেশ, বার্তা দিয়েছেন। এই সৈয়দ মুস্তফা সিরাজ, তার জন্ম মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে। 14 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তার মধ্যে এক অনন্য প্রতিভা দেখা যায়। একটু বড় হওয়ার পর থেকেই তার অভিনয় দক্ষতা দেখা যায় এবং ধীরে ধীরে প্রথম দিকে তিনি কবিতা লেখায় মনোনিবেশ করেন। তারপর ধীরে ধীরে কবিতা ছেড়ে তিনি গদ্য এবং উপন্যাস সাহিত্যে চলে আসেন। এর সাথে সাথে তিনি আলকাপ যাত্রা, আমরা হয়তো অনেকেই নাম শুনেছি, কিংবা এই সময়ের ছেলেমেয়েরা হয়তো এই আলকাপ যাত্রার নাম জানে না। তো এই আলকাপ যাত্রার নির্দেশনা, পরিচালনার দায়িত্বে তিনি ছিলেন এবং প্রয়োজনে তিনি অভিনয় করতেন এই আলকাপে। এরপর তার যে অভিনয় দক্ষতা, তার গল্প লেখনির যে ক্ষমতা, এগুলো তাকে যেন একেবারে সমগ্রভাবে তাকে সাহিত্যিক রূপে ফুটিয়ে তুলেছিল। তার প্রথম গ্রন্থাকারে যে উপন্যাসটি প্রকাশিত হয় সেটি হচ্ছে নীলঘরের নটি। এছাড়া তিনি তার দীর্ঘ জীবনে প্রায় 150টি উপন্যাস এবং 300টির মতো ছোট গল্প লিখেছেন। তার একটি উপন্যাস অলীক মানুষ, এই অলীক মানুষ উপন্যাসটির জন্য তিনি পেয়েছেন বেশ কিছু পুরস্কার, যেমন ভুয়ালোক পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, এই সমস্ত কিছু। এছাড়া তার আরেকটি গল্প গ্রন্থ যেটা হচ্ছে তার অমর্ত্য প্রেম কথা। এই অমর্ত্য প্রেম কথার জন্য তিনি পেয়েছেন নরসিংহ দাস পুরস্কার। এছাড়াও তিনি পেয়েছেন হচ্ছে বিভিন্ন ধরনের পুরস্কার, যেমন আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার। এছাড়াও তিনি পেয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক পুরস্কার, শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার, শৈলজানন্দ স্মৃতি পুরস্কার, এই সমস্ত কিছু। দীর্ঘ 82 বছর জীবনে তিনি বহু উপন্যাস, গল্প লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তুলেছেন। এই মহান সাহিত্যিকের মৃত্যু হয় 4 সেপ্টেম্বর 2012 সালে। এই সৈয়দ মুস্তফা সিরাজের যে বিখ্যাত ছোট গল্প ভারতবর্ষ, তা আমাদের এই দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই গল্পটির যে মূল গ্রন্থ, মানে যেখানে যে মূল গ্রন্থ থেকে গল্পটি সংগৃহীত হয়েছে, সেই মূল গ্রন্থটির নাম হচ্ছে শ্রেষ্ঠ গল্প। সব স্ক্রিনে দেখতে পাচ্ছ, শ্রেষ্ঠ গল্প। ভারতবর্ষে আবহমান কাল ধরে চলছে সাম্প্রদায়িক দাঙ্গা। সেই কবে ইংরেজরা এসেছিল, তারাই প্রথম এই সাম্প্রদায়িক দাঙ্গার বীজ ঢুকিয়ে দিয়ে গেছে। তারা এই সাম্প্রদায়িক বীজ ঢুকিয়ে দিয়ে গেছিল নিজেদের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে।
আর এই সেই সাম্প্রদায়িকতা অদ্যাবধি আমাদের রক্তে রক্তে বিদ্যমান। না জানি কত যুগ ধরে এই ভারতবর্ষে এই দাঙ্গা চলবে, কত মায়ের কোল খালি হবে, কত মায়ের বুক থেকে রক্তের স্রোত বইবে, আর কত মা নির্যাতিতা ধর্ষিত হবে। জানি না এর শেষ কথায়। ভারতবর্ষ স্বাধীনতার পর থেকেই মানুষ নিজেদের ধর্মের প্রতি যতটা সহিষ্ণুতা দেখায়, পরের ধর্মের প্রতি ততটাই অসহিষ্ণু হয়ে পড়ে। এর ফলে শুরু হয় দাঙ্গার সূত্রপাত। ভারত ভাগের সময়ও সে পাকিস্তান যখন ভাগ হলো তখন একটা দাঙ্গা, একটা মর্মান্তিক বিধ্বংসী দাঙ্গার সৃষ্টি হয়েছিল। সেখানেও বইছে রক্তের বন্যা। বাংলাদেশে যে ভাগ, সেখানেও রয়েছে রক্তের বন্যা সাম্প্রদায়িক দাঙ্গার জন্য। কত মানুষ খুন হয়েছে, কত মানুষ হত্যা হয়েছে, কত মানুষের মস্তিষ্ক ছেদন করে দেওয়া হয়েছে, কত শিশু হারিয়ে গেছে, কত মায়ের কোল খালি হয়েছে, কত মায়ের কোল ভেসে গেছে। আমরা জানি না কোথায় এর শেষ, কবে এর সমাপ্তি। খুব সাম্প্রতিক আমরা দিল্লির ঘটনা হয়তো শুনেছি। দিল্লিতে সেই মর্মান্তিক বিধ্বংসী দাঙ্গা, হিন্দু মুসলিম দাঙ্গা, যে দাঙ্গায় দিল্লির মতো ভারতবর্ষের যেটা রাজধানী, সেই রাজধানী শহর কেঁপে উঠেছিল। মানুষ হিংস্র, পশুর চেয়ে হিংস্র হয়ে উঠেছিল একে অপরকে আক্রমণ শানার জন্য। কত বাড়ি জ্বলে গেছে, কত মসজিদ ধ্বংস হয়েছে, কত মন্দির ধ্বংস হয়েছে। এর ভরপাই করবে কারা? ধর্মের কিছু গোড়া, হিন্দু ধর্মের কিছু গোড়া ধার্মিক এবং মুসলিম ধর্মের কিছু গোড়া ধার্মিক, তারা নিজেদের ফায়দা লোটার জন্য এই ধরনের সাম্প্রদায়িক গন্ডগোলগুলো সৃষ্টি করে থাকে। আর ক্ষতি হয় কাদের? আপনার আমার মতো, তোমাদের মতো আম পাবলিকের, সাধারণ মানুষের। যারা দাঙ্গা সৃষ্টি করেছে, আমরা খুব কমই শুনে থাকবো যে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার কথায় যারা সাড়া দিয়েছে, প্রাণ গেছে তাদের, ঘর বাড়ি পুড়েছে তাদের, সন্তান হারা হয়েছে তারা, সন্তান যে সমস্ত সন্তানের পিতৃ হারিয়ে ফেললো, তাদের পিতাও সেই সমস্ত দাঙ্গায় যোগদান করেছিল। তাহলে আমরা যদি সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ করে দেখি, এই দাঙ্গার সারমর্ম কি? কিছু ভালো গুণ কি আমরা পেয়ে থাকি? না, নাথিং, কিছুই পাই না। আমরা যা পাই তা পাই রক্ত, রক্তের কালো দাগ, রক্তের বন্যা, এসব কিছু ছাড়া আমরা কিছুই পাই না। বাবা হারায় ছেলেকে, ছেলে হারায় বাবাকে, বোন ধর্ষিত হয়, মা গৃহহারা হয়, সংসার তছনছ হয়ে যায়। এই হচ্ছে দাঙ্গার ফল। এই দাঙ্গার ফলে না হিন্দু পক্ষ লাভবান হয়, না মুসলিম পক্ষ লাভবান হয়, লাভবান কেউ হয় না। দিল্লি দাঙ্গার পরের এক ভিডিওতে দেখা গেছে, যেখানে বিবিসি নিউজ, বাংলা নিউজ, তার রিপোর্টার, তিনি সেই দিল্লি সে ব্রিজপুর এবং ব্রিজপুর লাগোয়া এক মুসলিম অধ্যুষিত এলাকা, ব্রিজপুর হিন্দু অধ্যুষিত, এবং তার পাশেই যে মুসলিম লাগোয়া এলাকা, সেই দুই এলাকায় যে গন্ডগোল বেঁধেছিল, সেখানে তিনি রিপোর্ট সংগ্রহ করতে গেছিলেন। এবং সেই ভিডিওতে দেখা গেছে কি, যে মোহন শর্মা নামের যে হিন্দু ব্যক্তি এবং তার পাশে রফিক, একজন অর্ধবয়স্ক ব্যক্তি, তাদের দুজনের কথোপকথনে শোনা গেছে কি, যে দাঙ্গার পরবর্তীতে তারা সেই এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই এলাকা তারা পাহারা দিচ্ছে। তাহলে আমরা এর মাধ্যমে কি বুঝতে পারছি এটাই, দাঙ্গার ফলে কিছু হয় না, সেগুলো আবার হিন্দু মুসলিম আমরা আবার এক হয়ে যাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের মতো কাজ শুরু করে দিই, আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি। হয়তো চলে সেই দাঙ্গায় 1 বছর, 2 বছর, 3 বছর চললো, তারপর কি? আমি যাব কোনো ব্রাহ্মণের বাড়ি, আমি যাব কোনো হিন্দু চায়ের দোকানে চা খেতে, কোনো হিন্দু আমার দোকানে আসবে, সে তার মুদিখানার যা যাবতীয় জিনিসপত্র লাগে সেসব নিতে। ধীরে ধীরে আমরা আবার ভাই ভাই হয়ে গেলাম। এই তো। তাহলে দাঙ্গার ফলে লাভ কিছু হয় না,
ঘুরে ফিরে আমরা আমরা আবার একত্রিত হয়ে যাই, আবার মিলেমিশে এক হয়ে যাই। তাহলে ভাই সকল, হে আমার প্রিয় ছাত্রছাত্রী যারা তোমরা শুনছো, আমি যা সম্পর্কে বললাম এই সাম্প্রদায়িক দাঙ্গা সম্পর্কে, এরকমই এক সাম্প্রদায়িক দাঙ্গা সম্পর্কে আমাদের লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ তার ভারতবর্ষ গল্পটি লিখেছেন। এক দাঙ্গাকে কেন্দ্র করে, ভারতের স্বাধীনতা পরবর্তী যে দাঙ্গা, সেই দাঙ্গাকে লক্ষ্য করে তিনি তার এই ভারতবর্ষ গল্পটি লিপিবদ্ধ করেছেন এবং আমাদের সামনে, পাঠক বর্গের সামনে তুলে ধরেছেন যে অ্যাকচুয়ালি তিনি ভারতবর্ষ গল্পের মাধ্যমে কি দেখিয়েছেন, ভারতবর্ষের তিনি প্রকৃত রূপটা দেখিয়েছেন। আমরা বিদেশে অর্থাৎ বিশ্ববাসীর কাছে জ্ঞান, গরিমায়, খেলায়, বিভিন্ন কর্মে আমরা এই বিশ্ববাসীর কাছে সুনাম অর্জন করেছি। বিশ্ববাসী আমাদের এই জন্য চেনে, তাছাড়া আর একটা কারণে ভারতবর্ষ বিশ্ববাসীর কাছে পরিচিত, সেটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, রক্তপাত। এই দাঙ্গার কারণে আমরা বিশ্ববাসীর কাছে পরিচয় লাভ করেছি। এই দাঙ্গারই কথাই লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ তার ভারতবর্ষ গল্পে বলেছেন। এবার আমি আসি যে এই ভারতবর্ষ গল্পের যে চরিত্রগুলো কি, সেই চরিত্রগুলো হচ্ছে, আমি এই চরিত্রগুলোকে আলোচনার সুবিধার জন্য দুটি ভাগে ভাগ করেছি, প্রধান এবং অপ্রধান। প্রধান চরিত্রের মধ্যে রয়েছে বৃদ্ধা, গল্পের বুড়ি, যিনি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, যাকে কেন্দ্র করে এই গল্পটি আবর্তিত হয়েছে। এছাড়াও রয়েছে চৌকিদার, আইন রক্ষক, চৌকিদার রয়েছেন, মুসলিম সমাজের প্রতিনিধি মোল্লা সাহেব, তিনি একজন খাঁটি সাম্প্রদায়িক ব্যক্তি, এবং তৎস হিন্দু সমাজের প্রতিনিধি হিসেবে রয়েছেন ভট্টাচ মশাই, তিনিও একজন সাম্প্রদায়িক ব্যক্তি। এদিকে অপ্রধান চরিত্রগুলির মধ্যে রয়েছে চাওয়ালা জগা, নকরি নাপিত, নিবারণ বাগদি, ফজলু শেখ, করিম ফরাজি। এবার বলি গল্পের বিষয়বস্তু। আমি খুব সংক্ষেপে বলছি। গল্পের বিষয়বস্তুটা যে শীতকাল, পৌষে বাদলা, বৃষ্টি হচ্ছে, এমন একটা পরিস্থিতি, এক পিচের সড়ক বাঁক নিয়েছে এমন এক জায়গায়, সেখানে এক বাজার গড়ে উঠেছে, তার পাশে রয়েছে একটি গ্রাম। সেই গ্রামে বিদ্যুৎ নেই, কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। সেই বাজারে জটলা পাকিয়ে চায়ের দোকানে লোকজনের গিয়ে ভিড় জমায় এবং বিভিন্ন কথায় তারা কখনো তাদের সেই তর্কাতর্কি চরম পর্যায়ে পৌঁছে যায়, আবার বিনা কারণে কখনো কখনো তারা মারপিটও লেগে যায়। এমন সময় সেই দোকানে এক বুড়ি আসে, সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে, কুঁজো বুড়ি, লাঠি হাতে নিয়ে। সবাই অবাক হয়ে দেখে যে এই বুড়ি ভিজতে ভিজতে কোথা থেকে আসলো। কেউ হয়তো জিজ্ঞাসাও করে বসে যে বুড়ি তোমার বাড়ি কোথায়, কিন্তু বুড়ির কাছ থেকে সেরকম কোনো সদুত্তর পাওয়া যায় না। সেই বুড়ি চায়ের দোকান থেকে চা কিনে নিয়ে দোকানদারকে টাকা দিয়ে দেয়, টাকা দিয়ে আবার ধীরে ধীরে চলে যায় এবং চায়ের দোকানের লোকেরা বিভিন্ন কথা সেই বুড়িকে লক্ষ্য করে বলতে থাকে। সে বুড়ি গিয়ে দেখা যায় বাজারের এই যে নিকটবর্তী একটা গাছের কোটরে হেলান দিয়ে সেখানে বসে চুপচাপ থেকে যায়। তো চায়ের দোকানের লোকের অবাক হয়ে যায় এবং তারা নিজেরাই আলোচনা করে যে বুড়ি যেখানে গিয়ে বসেছে এই বাদলার দিনে, সেখানে গিয়ে বসেছে, এই বুড়ি নির্ঘাত মরবে। এই পর্যন্ত হচ্ছে গল্পের প্রথম অংশ, খুব সংক্ষেপে বললাম। এবার দ্বিতীয় অংশটা বলি। পরদিন দেখা যায় যে নকরি নাপিত সেখানে গিয়ে দেখে যে বুড়ি, সে আবিষ্কার করে, সে দেখলো যে বুড়ি মারা গেছে। এইভাবে লোকজন সেখানে জমায়েত হয়ে যায়। গ্রামের চৌকিদারকে ডাকা হয়, চৌকিদার পরামর্শ দেয় যে থানায় খবর দিয়ে কাজ নেই, একে তোমরা 5 ক্রোশ দূরে যে নদীটা আছে সেই নদীতে গিয়ে ফেলে দিয়ে আসো। চৌকিদারের কথা মতো তারা সেই কাজ করে। বুড়িকে এই চ্যাং দোলা করে সে নদীর চড়ায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে। তাদের ফেলে দিয়ে আসার পর কিছু সময় বাদে দেখা যায় মুসলমান পল্লীর এলাকার লোকেরা, মুসলিমরা, সে বুড়ির মৃতদেহ কাঁধে করে আবার নিয়ে আসছে। তো যারা ফেলে দিয়েছিল তারা অবাক হয়ে যায় যে তোমরা একে নিয়ে আসছো কেন, আমরা তো ফেলে দিয়েছিলাম। তো মুসলিমরা বলছে তা কি করে হয়, বুড়ি যে মুসলিম, বুড়িকে আমরা কবর দিব। তো
তো এবার যারা হিন্দু ধর্মাবলম্বী ছিল তারা রেগে যায়, বলছে না, বুড়ি হিন্দু, হিন্দুদের হয়ে পক্ষ নেয় ভট্টাচার্য মশাই এবং মুসলিমদের হয়ে পক্ষ নেয় মোল্লা সাহেব। উভয়ের কথা কাটাকাটি, তর্কাতর্কি চরম পর্যায়ে পৌঁছে যায়। চৌকিদার সেই উত্তেজিত জনতাকে সামলাতে পারে না, শুধু বলে খবরদার, সাবধান, এই সমস্ত বলে সেই উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করে। সেই সাম্প্রদায়িক যে গন্ডগোল, সেই সাম্প্রদায়িক দাঙ্গা লাগার একটা পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়, সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু বেচারা চৌকিদার একা, সে কতক্ষণ এই মালমুখী জনতাকে ঠেকে রাখতে পারে? আর এরই ফাঁকে হঠাৎ সেই বুড়ির মৃতদেহ, যে মৃতদেহকে কাঁধে করে নিয়ে আসার পর মুসলিমরা নামিয়ে রেখেছিল, সেই মৃতদেহটা কি করে নড়ে ওঠে। একটু পরে ধীরে ধীরে বুড়ি উঠে বসে। তারপর চৌকিদার অবাক হয়ে যায়, সমস্ত জনগণ, হিন্দুর পক্ষ যারা ছিল, মুসলিম পক্ষ যারা ছিল, সবাই অবাক হয়ে যায়। চৌকিদার বলে বসে, বুড়ি তুমি মরনি? বুড়ি রেগে যায়, তুই মর, এরকম অনেক কথাই বলে। তো সেই ভিড়ের জনতার মধ্যে কেউ বলে বসে, বুড়ি তুমি মরনি, কিংবা বুড়ি তুমি হিন্দু না মুসলিম? তো বুড়ি বলে, খুব রাগান্বিত হয়ে বলে, চোখের মাথা খেয়েছিস মিনছে না? আমি কি তা দেখতে পাচ্ছিস না? চোখ গেলে দেব, যা যা পালা, এরকম বলে। এরপরে দেখা যায় বুড়ি ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করে। এবার আমি এই যে ভারতবর্ষ গল্পটি, এটা আমি তোমাদের পাঠ করে শোনাবো। এই পাঠ করে শোনানোর পর আমি গল্পটি বিশ্লেষণ করে শোনাবো। আজ এ পর্বে আমি ভারতবর্ষ গল্পটি পাঠ করে শোনাবো এবং এর পরবর্তী যে পর্বটি হবে সেটাতে আমি গল্পটির লাইন বাই লাইন ব্যাখ্যা করে শোনাবো। তো শুরু করছি। ভারতবর্ষ, লিখেছেন সৈয়দ মুস্তফা সিরাজ। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। পিছনে গ্রাম, ঘন বাঁশবনে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী, পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি। কিন্তু বাজারে বিদ্যুৎ আছে, 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, একটা মনোহরি, 2টো মুদিখানার, আর একটা আড়ত আছে, একটা হাস্কিং মেশিন আছে, তার পিছনে ইটভাটা আছে। চারপাশে গ্রাম থেকে লোকেরা আসে, রাত 9টা অবধি জোর জমাটি ভাব থাকে, তারপর সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়ি কুত্তার ছায়া ঘোরে পিচের ওপর। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে, আবার সব চুপচাপ। বাঁকের মুখে আদ্যিকালের বটগাছে পেঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। সময়টা ছিল শীতের। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ় বাংলার শীতে এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো ধারালো। ভদ্রলোকে বলে পৌষে বাতলা, ছোট লোকে বলে ডাবর। আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি। এই অকাল দুর্যোগের ধানের ক্ষতি হবে প্রচণ্ড, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকে রোদ ঝলমলে একটা দিন, এবং মুন্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। শেষ অবধি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল,
মাথার ওপর আর কোনো শালা নেই রে, কেউ নেই।